আমি সে জায়গা যাওয়ার পাই না, কেন যাওয়ার পাই না। আমার তখন নিজের ঘৃণা মনে হচ্ছিল যে আমি কেন যাওয়ার পাই নাই। আমার এই জীবন বেঁচে থাকার চেয়ে আমার মরে যাওয়া অনেক ভালো। আজকে আমি আমার দুটো সন্তান জন্ম দিতে আমি যদি মানুষ করতে পারি, আমার জিদ উঠে যায়, তো আমার জিদ উঠে যেত। আর ওই রিক্সা চালে আমি ওই ভার্সিটির মাটি, আমি এই মাটিকে কসম করছি, ভার্সিটির মাটি আমার পেটেতে যে সন্তান জন্ম নিয়েছে এই সন্তান যেন আমি এই ভার্সিটি জানতে পারি, এটার প্রতিজ্ঞা করছে। এটাই প্রতিজ্ঞা করছি স্যার। আমার জীবন হয় থাকবে না যাবে, আমার ছেলেকে আমি ভার্সিটিতে এই মাটিতে আমি আনবই, এই আমার। চলুন আজকের গর্বিত বাবা বিশ্বনাথ চন্দ্র সরকারকে মঞ্চে ডেকে নিই। বাবা তুমি ছাড়া আমি একা, বাবা তুমি ছাড়া আমি বড়। কেমন আছেন আপনি? আমি ভালো আছি স্যার। আপনার নাম? আমার নাম বিশ্বনাথ। কোথায় থাকেন? বগুড়া থানা শেরপুর, ইউনিয়ন মির্জাপুর, গ্রাম সাগরপুর। ছোটবেলা থেকে বড় কোথায়? ছোটবেলাতে বড় হয়েছি স্যার, আমি গ্রামের বাড়িতেই বড় হয়েছি। আসল কাজটা কি করতেন প্রথমে? আমি আসল কাজটা স্যার, আমি গ্রামের বাড়িতে পরের বাড়ি কাজ করি। কি কাজ করেন? আমি কৃষি কাজ করি। আমি হিন্দু মানুষ, আমি একটা আপনাদের মুসলমান গৃহস্থর বাড়ি, মোটামুটি মাঝামাঝি ভালো আমাকে ডাকে। ধান টান লাগানোর সময়, কাটার সময় এগুলো, না অন্য কোনো কাজ? হ্যাঁ, ধান টান লাগানোর সময় ধান টান লাগাই, কাটার সময় কাটি। দিন হিসেবে টাকা দেয় নাকি ফসলের ভাগ? স্যার আমাকে দিন মজুর হিসেবে টাকা দেয়। তা আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে স্যার দুটা। তো এই যে কৃষিকাজ, তার মানে অন্যের কাজ করতেন, কৃষির কাজই করতেন, জি। বেতন কত পেতেন? ডেলি আগে তো ছিল 250, 200, 300, এখন মোটামুটি 500 টাকা হাজিরা দেয় এখন। তো তখন তো জিনিসের দাম কম ছিল, এখন তো জিনিসের দাম আগের মতো তো নাই, একটু তো বাড়ছে। তখন কম ছিল। তো এই যে এত 200, 250 টাকা দিয়ে 2 বাচ্চা, বউ, সংসার কিভাবে চালাতেন? চলে না, কিন্তু এখন চলাতে হয়। চলে না মানে আপনার যখন দুইটা বাচ্চা যখন ছোট ছিল, তখন তো তাদের দুধ লাগতো, অনেক কিছু লাগতো, তো আপনি 200-250 দিয়ে কীভাবে করবেন? তখন অনেক কিছু লাগতো। আমি এই মাঝামাঝি ঢাকায় এসে পড়তাম। ঢাকায় এসে কি করতেন? রিক্সা চালাতাম। তো রিক্সা চালাতে যেন তখন মানে কৃষিকাজ থেকে একটু বেশি পেতেন নাকি? কৃষিকাজ থেকে একটু স্যার বেশি পেলেও, এখানে বেশি পেলেও মানে কিছুদিন চালানোর পর আর শরীরটা চলে না। ও, কষ্ট বেশি? কষ্ট বেশি। আমি যখন দেখা যায় যে আমার সংসার চোখে না দেখি, তখন এসে রিক্সা চালাই, আবার মাঝে দেশে আবার কাম শুরু করে দিই। এমন কি হয় যখন আপনি রিক্সা চালাচ্ছেন, অনেকেই তুই তোলাক্কা করে এভাবে কথাটা বলে নাকি না? হ্যাঁ, এটা বলে স্যার। তখন খারাপ লাগছে নিজের কাছে? তখন আমার স্যার আমার খারাপ লাগছে যে আজকে আমি লেখাপড়া শিখি নাই, আজ আমার তুই মই, আজ শিক্ষিত মানুষেরা যে জায়গা যায়, আমি সে জায়গা যাওয়ার পাই না, কেন যাওয়ার পাই না। আমার তখন নিজের ঘৃণা মনে হচ্ছিল যে আমি কেন যাওয়ার পাই নাই। আমার এই জীবন বেঁচে থাকার চেয়ে আমার মরে যাওয়া অনেক ভালো। আজকে আমি আমার দুটো সন্তান জন্ম দিতে আমি যদি মানুষ করতে পারি, আমার জিদ উঠে যায়, তো আমার জিদ উঠে যেত। আর ওই রিক্সা চালে আমি ওই ভার্সিটির মাটি, আমি এই মাটিকে কসম করছি, ভার্সিটির মাটি আমার পেটেতে যে সন্তান জন্ম নিয়েছে এই সন্তান যেন আমি এই ভার্সিটি জানতে পারি, এটার প্রতিজ্ঞা করছে। এটাই প্রতিজ্ঞা করছি স্যার। আমার জীবন হয় থাকবে না যাবে, আমার ছেলেকে আমি ভার্সিটিতে এই মাটিতে আমি আনবই, এই আমার। এই যে ছোটরা কিংবা কেউ একটা রিক্সাওয়ালাকে তুই করে বলা বা একটা তিরস্কার করা, এটা কিন্তু আমাদের একেবারেই কাম্য নয়। আমরা প্রত্যেকেই কারো না কারো বাবা, ভাই অথবা আপনজন, তাই মানুষকে হেয় করে এমন কথা কখনোই বলা উচিত না। তা আপনার পরিবারে এখন তো আপনার 2 ছেলে বলেন আর বউ, তো আমরা তো সবাই স্বপ্ন দেখি, আপনার স্বপ্ন ছিল এই ভার্সিটিতে আপনার ছেলেদেরকে পড়াবেন, এত কষ্ট করে পড়ালেন, তো ছেলেদেরকে তো রিক্সা বা অন্য কোনো কাজে লাগালেই তো পারতেন, তো কী করলেন আপনি? না স্যার, আমি রিক্সা ছাড়া অনেক মার খাসি, অনেক চোয়ার খাসি। আমি
পাঁচাত বাড়ি খাচ্ছি, ট্রাফিক পুলিশের আমি অনেক বাড়ি খাচ্ছি। আমার সেখান থেকে যে আমার গায়ের রক্ত না থাকলেও যদি আমি খেটে খেটে এই কাজ করতে করতে আমার মরে যেতে হয়, তা আমার ছেলে সন্তানকে আমি নিয়ে আসবোই, আমি বাহ, শিক্ষিত সুন্দর। বানাবোই। সুন্দর সুন্দর। আপনার কি ছেলে চান্স পেয়েছে ইউনিভার্সিটিতে? জি স্যার। ও কি ভর্তি হতে পেরেছে? জি। তা কেমন লাগছিল তখন আপনার কাছে? আমার ছেলে যখন পরীক্ষা যখন দেয়, পরীক্ষা দিয়ে যখন রেজাল্ট আসবে ভাব, তখন আমার গাওটা জ্বর। আমি কোরিয়ানের মেশিন চালাই, যেখানে 2টা ড্রাইভার লাগে, সেখানে আমি বলছি মালিককে আমি একা চালাবো। কত একা কীভাবে চালাবি? বলে ভাই আমার খুব ঠেকা, ওই 2 জনের টাকা আমার একাই লাগবে ভাই। আমার ছেলে এবার পরীক্ষা দিবে, কোচিংয়ের টাকা ওই বগুড়া থাকে, ওখানে আমার বাসা বাড়ির ভাড়া দেওয়ার টাকা, তাছাড়া আমার না। বলছে আচ্ছা তুই তো পারিস, তোকে আমি দেবো। তা আপনি দুইজনের কাজ দুইজনের কাজ স্যার আমি একা করছি, রাত দিন আমি পানি ছিটছি। বাহ। এখন আমার গায়ের জ্বর, 4 মাসের দিন গায়ের জ্বরে পড়ে আছি, বাড়ি আমার বাসায় পড়ে রয়েছি। এখন বড় ছেলে শেরপুর, এই ছেলের টাকা দিতে পারি না। ওই ছেলে স্টার অফিসে যে এক মৌরির হাত পা ধরে আমি একটু কাজ করব, আমাকে নেন। কয় তুই তো এগুলো জানিস না রে, তুই পারবি? আমি পারবো। ছেলেটার শিকার হয়ে কিছু খাবার দেয় দুপুরে, আর কিছু টাকা দেয়। ওই টাকা পকেটে জোগাড় করে করে ভাইয়ের টাকা চায় যে আমার এমবি তোল নেই ভাই, আমার এই লাগবে। ওই ছেলেটা টাকা দেয়। আর ওই ছেলে আজ 9টার সময় এসে বলে বাবু, আমি বলছি কী বাবা? আমার গায়ে তো জ্বর বাবা, আমি তো উঠতে পারছি না। কয় তোমার খবর কী খবর? তুমি খুশি হও বাবু? কি প্রথম পরীক্ষা জাহাঙ্গীরনগর দেয় স্যার, জাহাঙ্গীরনগরে চান্স পায়। জাহাঙ্গীরনগরে চান্স পায়, খবর দিছে বাবু তোমার ইচ্ছা আছে যে কোনো ভার্সিটি টিকলেই তো তুমি খুশি? হ্যাঁ বলে হ্যাঁ বাবা, আমার ইচ্ছা যে কোনো ভার্সিটিতে টিকবে, সেটাই আমি খুশি বাবা। বাহ। তারপর প্রথম পরীক্ষা স্যার জাহাঙ্গীরনগর আসে, আমি খুশি। দ্বিতীয় পরীক্ষা রাজশাহী ভার্সিটিতে, ওখানে বলে যে বাবু আপনার ছেলের রাজশাহী ভার্সিটি তো খবর আছে, তুমি খুশি না? বলে আমি খুশি। ওরাও পারছে? ওটাও পারছে। বাহ। তারপর তৃতীয়বার স্যার ঢাকা ভার্সিটির খবর আসে, সেদিন আমি অক্লান্ত। সেদিন আমার বড় ছেলে এসে খবর দেয়, সেদিন আমি জ্বর থেকে স্যার আমি লাফ দিয়ে উঠছি। কেন? আমার তখন জ্বর মনে হয় ছেড়ে গেছে স্যার। ভার্সিটি ঢাকাতেও পেয়ে গেছে চান্স? হ্যাঁ, যখন ঢাকা ভার্সিটির কথা শুনছি আমার গায়ের মনে জ্বর ছেড়ে আমি লাফ দিয়ে উঠছি। ভেরি গুড। বাবু আমার জ্বর নেই, আর আমার জ্বর নেই। যেই মাটিতে আপনি সালাম করে গেছিলেন, ওয়াদা করে গেছিলেন, আপনি প্রমিস করে গেছিলেন, সেইখানেই আপনার ছেলে চান্স পেয়েছে। জি স্যার। এই জন্য আপনি লাফিয়ে উঠছেন। আমি লাফ দিয়ে উঠছি। এখন আপনার ছেলেকে কোথায় দেখতে চান? এরপরে আবার স্বপ্ন কি? এখন তো ভার্সিটি হয়ে গেল, এখন ছেলেকে কি বানাবেন, কি হবে? এখন ছেলেকে স্যার আমি চাই, এখন ভাগ্যে কী আছে জানি না, এখন আমি চাই যে ছেলেটা আমার আরও একটু বিসিএস ক্যাডার করবার চাই। মানে সরকারি চাকরি করবে? জি। যাক, মাশাআল্লাহ, লেটস অল ক্ল্যাপ টু হিম। আমরা বিশ্বনাথ চন্দ্র সরকারের কথা শুনলাম, কত কষ্ট করে, খেয়ে না খেয়ে, শারীরিক ব্যথা হতো সহ্য করে, লাঞ্ছনা সহ্য করে সে তার ছেলের লেখাপড়া, তাদেরকে মানুষ করার জন্য সে কাজ করে গেছে। বিশ্বনাথের কাছে কারো কোনো প্রশ্ন? বিশ্বনাথ আঙ্কেলের কাছে আমার প্রশ্ন, উনি ওনার সন্তানকে সর্বোচ্চ পর্যায়ে মানুষ করতে উনি কি ত্যাগ স্বীকার করতে প্রস্তুত? আমার ছেলেকে আরও বিশেষ উপর পদে নিয়ে যাওয়ার জন্য আমার যদি গায়ের চামড়া বেচতে হয়, আমার যদি কলজা বেচতে হয়, আমি তা বিক্রি করে আমার ছেলেকে আমি এই বহন আমি করব। বাহ, সুন্দর। এই হলো বাবা, নিজে কলজা বিক্রি করে, গায়ের চামড়া বিক্রি করে হলো তার ছেলেকে প্রতিষ্ঠিত করতে চায়। আসুন তার ছেলে স্বপন কুমার সরকারকে মঞ্চে ডেকে নিই। পড়তে গেলে ধরতে তুমি দুটি হাত বাড়িয়ে,
স্বপ্ন দেখিয়ে সামনে গিয়ে তুমি গেছো নিয়ে। স্বপন কুমার সরকার, গর্বিত বাবার সুযোগ্য সন্তান। তোমার জন্য তোমার বাবা রোদে শুকিয়ে ঘেমে বৃষ্টি ভিজে তোমার জন্য উনি টাকা আয় করেছেন। খেয়ে না খেয়ে ঢাকা শহরে এসে কাজ করে টাকা নিয়ে গেছেন। তুমি কিন্তু সত্যি ভাগ্যবান, এমন এক বাবা পেয়েছো। তো তুমি আজকে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো, যে ইউনিভার্সিটির মাটি ছুঁয়ে উনি প্রতিজ্ঞা করেছিলেন তার ছেলেকে নিয়ে আসবে, তুমি তার স্বপ্ন পূরণ করেছো। তুমি যদি আমাদের বলতে পারো যে এই যে ভর্তি পরীক্ষার জন্য যে তুমি যে প্রিপারেশন নিয়েছো, তিনটে ইউনিভার্সিটি তুমি চান্স পেয়ে গেছো, তুমি কিভাবে পড়াশোনা করতে? আমার বাবা যে কথা বললো যে উনি ঢাকা শহরে এসে রিক্সা চালাতেন, ওই শাহবাগের মোড় দিয়ে রিক্সা চালাতেন আর স্বপ্ন দেখতেন। অনেক ছেলে মেয়ে বসে থাকতো ক্যাম্পাসে, বাবা যে গাছের তলায় নিঃশ্বাস নিতেন আর বলতেন যে আমার ছেলেকে একদিন এই জায়গায় নিয়ে আসবো। তো আমি যখন ছোটো ছিলাম, ক্লাস 5 পড়তাম, বাবা ঢাকা শহর রিক্সা চালিয়ে বাসায় যেয়ে বলতেন যে বাবা দেখ ওই জায়গায় বড় বড় মানুষজন যায়, ভালো ভালো শিক্ষিত ছেলে মেলে, আমার 2 ছেলের ভিতরে যদি একটা ছেলে চান্স পাইতো আমি অনেক খুশি হইতাম, আমার জীবনে আর কোনো দুঃখ থাকতো না। তো আসলে সেখান থেকে আমার অনুপ্রেরণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা শুনে। তো আমার স্বপ্ন ছিল একটাই, যে আমার কোনো মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি প্যাশন ছিল না। আমি এসএসসির পর আমার একটা নিম্নমানের কলেজে ভর্তি হই। আমার বাবার আমার অ্যাডমিশনের মোটিভেশন ছিল একটাই, যে আমার বাবার যে একটা স্বপ্ন, এত কষ্ট করে আমাকে লেখাপড়া করাচ্ছে, তো ওই স্বপ্নকে আমার ভিতরে যেতে দেওয়া যাবে না, আমাকে যে করে হোক আমাকে পড়াশোনা করতে হবে, ঠিক আছে। তো আমার অ্যাডমিশনের সময় আমার টাকা মানে যখন ভর্তি হয় কোচিংয়ে, আমার টাকা দেওয়ার মতো কোনো পুঁজি ছিল না। আমার বাবার একটা শখের গরু ছিল, এই ছোটো গরু, সেই গরুটা বিক্রি করে দিয়েছিলেন। তো সেই গরু বিক্রি করে আমি একটা কোচিং সেন্টারে ভর্তি হই, সেখান থেকে প্রিপারেশন নেই। তো এটা একটা আমার ছিল অনুপ্রেরণা, যে আজকে বাবার একটা শখের গরু আমার জন্য বিক্রি করে দিল, আমার অবশ্যই কিছু ভালো কিছু করতে হবে। তো আমি অনেক পড়াশোনা করেছি। রাত কয় ঘন্টা পড়তে তুমি দিনে? স্যার আমি কোনো সময় ঘড়ি ধরে পড়িনি, আমার যতটুকু সময় আমি পড়তাম, দেখা গেছে যে পড়তে পড়তে রাত ভোর হয়ে গেছে। রাত ভোর করে ফেলছি? হ্যাঁ, ভোর করে ফেলছি। এটা আমি মেসে ছিলাম, আমার মেসে দাদারা দেখছে, ওনারা আমাকে বলছে ভাই তুমি মানুষ না অন্য কিছু, তোমার তো একটু ঘুমানো দরকার, তুমি তো তাছাড়া মানে অসুস্থ হয়ে যাওয়া, ঠিক আছে। তোমার ভিতরে জিদ জাগছিল তোমার আব্বুর মতো। কিন্তু আমার বাবার পরিশ্রমটা আমার চোখের সামনে ভাসতো, যে না আমার বাবা এই যে রোদের বৃষ্টিতে ভিজে মাথার ঘাম পায়ে ফেলে মানুষের মার খেয়ে বাবা যে কথা বললো, কষ্ট করে আমাকে টাকা দিচ্ছে, এই কষ্ট তো আমার কাছে কিছু না। আমি যে পরিশ্রম করছি, ফ্যানের ভিতর থাকতেছি, মেসে থাকতেছি, ভালো খাবার খাচ্ছি, আমার তো এটা করলে সমস্যা নেই, ঠিক আছে। এমনকি আমি পড়তে আমি 7 দিন গোসল করি নাই, আমি এমন পড়াশোনা করেছি, আমি 7 দিন গোসল করতে পারি নাই আমার পড়াশোনার চাপে। হ্যাঁ। বাহ বাহ, তো তুমি তো সাবজেক্ট তো অনেকগুলো ছিল। হ্যাঁ হ্যাঁ। তো যেমন আমি একটু অঙ্কে ভালো করতাম, তো তুমি কোন সাবজেক্ট ভালো ছিলে? আমি স্যার ম্যাথমেটিক্সে ভালো ছিলাম। তুমি অঙ্কে ভালো ছিল? অঙ্কে ভালো ছিলাম। ভেরি গুড ভেরি গুড। তুমি আজকে এই পজিশনে আসলে, তোমার আব্বুর গল্প তুমি বললে, তো এমন কি সময় আসছিল যে তোমরা এমন অভাব তোমার চলে আসছে, তোমার আব্বু টাকাও পাঠাতে পারছে না, তোমরাও কষ্ট করছো, মানে একটা এরকম কোনো একটা সিনারি আছে বা ঈদ আসলো? হ্যাঁ অবশ্যই স্যার, এমন কিছু আছে একটা? হ্যাঁ অবশ্যই আছে। আমাদের বলো না কিছু। আমাদের অভাব অনটন সবসময় লেগে থাকতো। আমাদের গ্রামের ভেতর আমরাই ছিলাম খুবই দরিদ্র পরিবারের। তো আমরা 3 বাপুতেই গেছিলাম ধান কাটতে টাঙ্গাইলে। ও কাটছি, ধান কাটতে গেছিলাম, আসলে টাকা ছিল না। তো বগুড়ার থেকে টাঙ্গাইলে আসছিলাম। টাঙ্গাইলে আসছিলাম। হ্যাঁ টাঙ্গাইলে 2018 সালের কথা। বাবা আমরা 3 বাপুতে ধান কাটতে আসছিলাম। কতদিন ছিল ধান কাটতে? ধান কাটতেছিলাম ভালোই স্যার, মানে 10 দিনের মতো ছিলাম। 10 দিন? হ্যাঁ 10 দিন। কোথায় থাকতে? থাকতাম ওই যে লোক নিত তার বাড়িতে থাকতাম, মানে বারান্দায় আচ্ছা আচ্ছা, থাকতাম, বারান্দা থাকতে। এরকম। হুম। এছাড়া স্যার অনেক কাজ করেছি, রাজমিস্ত্রির কাজও করেছি, স্কুল বন্ধ থাকতো বা 2 স্কুল মিস দিয়ে ধানও কাটতাম বাড়িতেই। বাবার নতুন স্বপ্ন হয়েছে যে ভার্সিটিতে তোমাকে এখন বিসিএস ক্যাডারে সরকারি একটা কর্মচারী বানাবেন। জি স্যার। এবং তার জন্য দরকার লাগলে ওনার নিজের চামড়া বেচবে, মানে কলিজা বেচে দেবে। এই পর্যন্ত উনি স্যাক্রিফাইস তোমার জন্য করতে রাজি আছে। তুমি কি হতে চাও? আমারও ইচ্ছা এরকম বাবার মতোই, যে আমি একটা উচ্চ কর্মকর্তা হব, বিশেষ সরকারি? হ্যাঁ সরকারি চাকরি। তো মোটামুটি স্বপ্ন মিলে গেছে? হ্যাঁ মিলে গেছে, আমি এরকম। আচ্ছা, তোমার চোখের সামনে কিছু ভাসে যে ওই যে একটা দুঃখের সিন, যেখানে এখনও মনে হয় কান্না চলে আসে, যে উনি এই কষ্টটা করতেছে আমার জন্য, এমন কোনো কিছু আমাদের বলতে পারবে? হ্যাঁ স্যার বলতে পারবো।
আমি আমার বাবা মা দুজনই আমার জন্য অনেক স্যাক্রিফাইস করছে, আজ পর্যন্ত করছে। তো একটা কথা, আমি যখন টাঙ্গাইল ধান কাটতে গেছিলাম, তো আমাদের সাথে আমার এলাকার অনেকে গিয়েছিল। তখন আমরা ক্লাস 8-এ পড়ি, আমার ভাই ক্লাস 10-এ পড়ে। আমার বাবা তো আগে থেকে আমার পড়াশোনার ব্যাপারে খুবই সক্রিয় ছিলেন, আমার ছেলেকে পড়াশোনা করাবে এবং বাবার স্বপ্ন ছিল। তো কোথায় ধান কাটতে কাটতে একটা গল্প মাঝে একজন লোক বলে উঠছিল যে ছেলেকে লেখাপড়া কী করাবি, তুই হচ্ছে কামলা মানুষ, ঠিক আছে, তোর ছেলেকে ধান কাটে শেখা, এই মার্সিটি হবে না তোর দ্বারা। বাবাকে আমার এই কথা বলেছিল। তো সেদিন আমার মানে ধান কেটে এসে আমি রাতে কান্না করছি যে আসলে বাবার স্বপ্ন, ঠিক আছে, তো আজকে আমাকে এই কথা বললো আমার বাবাকে আমার সামনে যে কামলার ছেলে কামলাই হবে। ঠিক আছে, আমি চেষ্টা করবো আমার সৃষ্টিকর্তার নামে আমি আমার বাবার স্বপ্নের জায়গায় যাব। আমার বাবা যখন গ্রামে থাকতো কে সম্মান দিত না, আমার বাবা চাষ চলে যেত, ঠিক আছে, কেউ কথা বলতো না। এই বিষয়টা আমার ছেলে হিসেবে খুব মানে খারাপ লাগছে যে আসলে আমার বাবা আজকে কামলা দিয়ে কোথাও মানে সম্মান পায় না। তো আমি এমন জায়গায় যাব যেন আমার জন্য বাবা গর্ব করতে পারে, আমার বাবাকে যেন সম্মান করতে পারে সবাই যে অমুকের বাবা যাচ্ছে। তো এটা আমার কাছে একটা জেদ ছিল আমার। সুন্দর। তোমার মাও তো তোমাদের অনেক স্যাক্রিফাইস করেছে। জি স্যার, অনেক। এবং তোমার বাবা বললেন যে তোমার মাও সবসময় তোমাদের অভাবের সংসারকে টেনে ধরে রেখেছেন এবং যে করে হোক তোমাদেরকে মানুষ করেছেন। শুনি একটু ওনার থেকে শুনি, আপনার যে এই কষ্টটা একটু শুনতে চাই যে কী করে আপনাদেরকে বড় করলেন। আমি ভগবানের কাছে বলেছিলাম যে ভগবান, আমার 2টি ছেলে আমি যেন মানুষ করতে পারি, আমার যতই কষ্টকর না হয়। আমার স্বামী কাজ করে, পোশাক পাতি হয় না, এক কাপড় পরেই আমি ওই কুটুম বাড়ি গেলেও মনে করেন ওই কাপড় খেঁচে আমি চলে যাই। তবু আমি বলছি যে ভগবান, আমি যেন আমার সন্তানকে মানুষ করতে পারি। আমরা তো চোখেই দেখি না, আমরা তো কানা, আমার 2 ছেলে যেন চোখ দিতে পারি। ভগবান তুমি কৃপা করো। তো ভগবানের কাছে মানে আশীর্বাদে আমার 2টি ছেলে, এক ছেলে বিয়ে নার্সে পড়ে আর এক ছেলে ভার্সিটি চান্স পেয়েছে। এতে আমি খুশি, আর আমি কিছু চাই না। আজকে আপনি মনে হয় আপনার এই কষ্ট সার্থক? শান্ত আমার। ভেরি গুড। এমন কোনো কথা আছে তুমি তোমার আব্বুকে বলতে পারো না, বলতে চাও আজকে? বাবাকে আসলে অনেক কথাই বলার আছে, কোনোদিন বাবাকে বলি নাই সেই কথা। আসলে মাকে বলা হয় কিন্তু বাবাকে কোনো সময় বলা হয় না, লজ্জা লাগে একটু। কিন্তু আমি যখন পড়তাম তখন ভাবতাম যে একদিন বাবাকে আমি, ঠিক আছে, এই কথাটা বলবো, অনেক মনে মনে কল্পনা করেছিলাম। কি বলবে বলো? তো বাবাকে আজকে সবার সামনে আমি একটু প্রণাম করতে চাই আর জোরে ধরে বলতে চাই, বাবা আমি তোমাকে আসলে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। গো আহেড। বাবা তুমি ছাড়া আমি একা, বাবা তুমি বাবা তুমি ছাড়া আমি একা। স্বপনের কাছে জানি অনেকের অনেক প্রশ্ন জেগে গেছে, তারপরেও একটা প্রশ্ন আমি নিতে পারি, কেউ কি বলবেন? স্বপনের কাছে সেই প্রশ্ন। বাবা তো একজন স্যাক্রিফাইসিং মেম্বার, তো অনেক ক্ষেত্রে দেখা যায় বাবারা ভালো খাবার খেতে পারেন না বা ভালো পোশাক পরেন না, তো আপনার ক্ষেত্রে কি এরকমটা হয়েছে? হ্যাঁ, আমার ক্ষেত্রে এরকমটাই হয়েছে। আমার বাবা তো কোনো সময় নিজের কথা চিন্তা করেন নাই। এই যে আজকে যে যা শার্ট প্যান্ট পরে আসছে তাও এই যে কানা কানা, কোনো সময় নিজের কথা চিন্তা করেন নাই। সবসময় আমাদেরকে ভালো পোশাক দেওয়ার চেষ্টা করছেন। ঢাকায় থেকে যাইতেন ওই একটা গামছা আর লুঙ্গি আর শার্ট নিয়ে যাইতেন, ওটাইতে আবার নিয়ে আসতেন বাড়িতে, ওটাই কেসে মা পরিষ্কার করে দিত, ওটা নিয়ে বাজারঘাট বাড়ির কাজ করতো বা আত্মীয় স্বজনের বাড়ি যাইতো। আমার বাবা আসলে নিজের কথা কখনো চিন্তা করেন, ইভেন আমার মাও আমার নিজের কথা চিন্তা করেন নাই। ওই মা আমার এক শাড়িতেই 2 বছর 3 বছর কাটিয়ে দিয়েছে। আবার বাবা এক জুতায় যে আজকে জুতা পরে আসছে, আজকে আমার জুতা পরে আসছে, আমার বাবা কিন্তু সেরা জুতা এক জুতা 3 বার সেলাই করছে, 3 বার সেলাই করে পড়তো। আসলে আমার বাবা অনেক কষ্ট করছে। খুবই সুন্দর। এই স্টেজে আমরা তোমার গর্বিত বাবার জন্য RTV-র পক্ষ থেকে একটা ক্রেস্ট এবং একটা উত্তরীয় দেওয়া হবে। তো সেইটা দিতে গিয়ে আমি চাচ্ছি তোমার মাকেও উপরে নিয়ে আসি, কি বলো? লক্ষ নিয়ে সখ গড়া শুধুই জয়ের সাথে
আজকে আপনার ছেলের জন্য আর ছেলের মায়ের জন্য আজকে আপনি এখানে আছেন। অনেকেই আপনার দিকে তাকাচ্ছে। আপনার দর্শকের উদ্দেশ্যে আপনার মতো যারা কাজ করে তার ছেলেদেরকে বাচ্চাদেরকে লেখাপড়া করাচ্ছেন তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আমাদের মতন গরিবদেরকে উচিত যে বাচ্চাদেরকে যেভাবে যত কষ্ট হোক, কষ্ট করে হলেও বাচ্চাদেরকে মানুষ করা অতি অতি প্রয়োজন। সুন্দর। বাবা তুমি ছাড়া আমি একা, বাবা তুমি ছাড়া আমি বড় একা, বাবা তুমি ছাড়া আমি একা।